সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সূচিপত্র একটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো প্রথম অধ্যায়টি রয়েছে সূচকের গল্প, দ্বিতীয় অধ্যায়টি রয়েছে অজানা রাশির সূচক, গুণ ও তাদের প্রয়োগ। আমরা সূচকের গল্প অংশটা আজকে আলোচনা করব, তার পূর্বে সূচিপত্রগুলো একটু দেখে নাও। তৃতীয় অধ্যায়ে রয়েছে ভগ্নাংশের গসাগু ও লসাগু, অনুপাত ও সমানুপাত, আকৃতি দিয়ে যাই চেনা, সর্বসমতা ও সদৃশতা, বাইনারি সংখ্যার গল্প, চলো বৃত্ত চিনি, অজানা রাশির উৎপাদক, গসাগু ও লসাগু, নানা রকম আকৃতি মাপি, অজানা রাশির ভগ্নাংশের গল্প, অজানা রাশির সমীকরণ, তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। তাহলে শিক্ষার্থীরা দেখো, তোমাদের সপ্তম শ্রেণীতে মোট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 13টি অধ্যায় রয়েছে। তোমাদের পেজ নাম্বার 1 থেকে শুরু করে তোমাদের গণিত বইয়ে সর্বমোট 266টি পেজ রয়েছে গণিত অংশের জন্য। চলো আমরা আমাদের প্রথম অধ্যায়টি সূচকের গল্প অধ্যায়টি একটু ভালো করে দেখি। আমরা দেখলাম যে আমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সূচকের গল্প অংশে সুন্দর একটি গল্প এখানে লেখা হয়েছে, এবং আমরা কিছু ছবি লক্ষ্য করতেছি। একজন রাজা বসে আছে এবং তার সামনে একজন গণিতবিদ বা চিত্রকার দাঁড়িয়ে আছে। আমার মনে হয় এই গল্পটা পড়লে আমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবো। গুণের গণনার খেলা। চলো আমরা একটু গল্প পড়ি। বই থেকে আমি পড়তেছি, সপ্তম শ্রেণীর বই থেকে, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা। অনেক অনেক বছর আগে কোনো অঞ্চলে একজন রাজা ছিলেন। একদিন রাজার দরবারে এক বিদেশি পর্যটক এলেন, সাথে নিয়ে এলেন ভীষণ সুন্দর এক চিত্রকর্ম। তাহলে আমরা এই যে অংশটা দেখতে পাইতেছি, এটা হলো একজন বিদেশি পর্যটক। আমরা দেখতে পাইতেছি রাজার পোশাকের সাথে ওই লোকটার পোশাকের কোনো মিল নেই। তো উনি হাতে একটা চিত্রকর্ম ধরে নিয়ে আসছেন। আমার মনে হয় একটা প্রাকৃতিক দৃশ্য উনি অঙ্কন করে নিয়ে আসছেন, যেখানে পাহাড় আকাশ দেখা যাচ্ছে। রাজা খুশি হয়ে পর্যটককে সেই চিত্রকর্মের মূল্য দিতে চাইলেন। অর্থাৎ আমাদের এই যে চিত্রকর্ম, এটা রাজা গ্রহণ করবেন, এবং এই চিত্রকর্মের জন্য রাজা ওই পর্যটককে কিছু মূল্য প্রদান করতে চাইতেছেন। কিন্তু পর্যটক সরাসরি কোনো মূল্য না চেয়ে বললেন, এই চিত্রকর্মের মূল্য দেওয়ার নিয়ম একটু ভিন্ন। আমরা দেখতে পাবো পর্যটক কিন্তু অত্যন্ত স্মার্ট একজন ব্যক্তি, একদম চালাক চতুর ব্যক্তি দেখা যায়। রাজা জিজ্ঞাসা করলেন, বলো দেখি কি নিয়ম? পর্যটক বললেন, টানা 50 দিন ধরে এর মূল্য নেবেন। প্রথম দিন তিনি 1 টাকা নেবেন, দ্বিতীয় দিন তার দ্বিগুণ অর্থাৎ 2 টাকা, তার পরের দিন নেবেন দ্বিতীয় দিনের দ্বিগুণ অর্থাৎ 4 টাকা। এভাবে তিনি 50 দিন ধরে এই চিত্রকর্মের মূল্য নেবেন। হিসাবটি অনেকটা নিচের ছকের মতো। নিচে একটা সুন্দর সুন্দর একটি ছক দেওয়া আছে। কি বলছে বুঝছো? রাজা কি বলছে, প্রথম দিন উনি কত টাকা? 1 টাকা, তার পরের দিন ডাবল নেবেন। এভাবে প্রত্যেক দিনের পরের দিন হবে ওই গত দিনের থেকে ডাবল, মানে দ্বিগুণ করতে হবে তোমাকে। এভাবে 50 দিন উনি ওই চিত্রকর্মের মূল্য নেবেন। রাজা কি খুশি হবেন, নাকি রাজা এখানে পর্যটকের মূল্য গ্রহণ করার পদ্ধতিকে অ্যাকসেপ্ট করবেন? তোমরা একটু কমেন্টে জানাইবা, ঠিক আছে? ইউটিউবের অবশ্যই কমেন্টে জানাইবা যে রাজা কি এখানে জয়লাভ করবে, রাজা কি ঠকবে, নাকি পর্যটক ঠকবে। এই হিসাবটা দেখো, ছক 0.1, এই ছকটাতে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, এভাবে করে তোমাদেরকে 50টা দিনের একটা ছক তৈরি করতে হবে, যেখানে গুণের কাজের কথা বলা হয়েছে, টাকার পরিমাণের কথা বলা হয়েছে। তো প্রথম দিন হবে 1 টাকা, দ্বিতীয় দিন তার দ্বিগুণ, অর্থাৎ এই 1 টাকার দ্বিগুণ করতে হবে। তো 1 টাকার দ্বিগুণ করতে হবে, তাহলে হবে 2 টাকা। এবার পরবর্তীতে এই 2 টাকার দ্বিগুণ করতে হবে, অর্থাৎ কত টাকা হবে? 4 টাকা হবে, ঠিক আছে? তো পরের দিন হবে কত? ওই 4 টাকার দ্বিগুণ, মানে 8 টাকা। তাহলে তুমি বলো, যদি এখানে আমরা পঞ্চম দিনের কথা লিখি, তাহলে এখানে কত টাকা হতে পারে? অবশ্যই বুঝতে পারছো, এই 8 টাকা আমরা প্রথমে এখানে লিখবো, তারপরে আমরা এখানে গুণ করব 2 দ্বারা, মানে দ্বিগুণ করব আর কি। তো গুণ করলে হবে 8 দুগুণে 16। বুঝতে পারছি? তাহলে আমরা যদি এভাবে ষষ্ঠ দিন বের করি, আমরা যদি সপ্তম দিন বের করি, তাহলে কি হবে? আমার মনে হয় তুমি বুঝতে পারছো। 1 এর দ্বিগুণ করা হলো 2, 2 এর দ্বিগুণ হলো 4,
4 এর দ্বিগুণ হলো 8 এবং 8 এর দ্বিগুণ হলো 16। এখন 16 কে দ্বিগুণ করো, 16 কে দ্বিগুণ করলে কত আসবে বলো তো? 16 দুগুণে কত হয়? 32। 32 কে দ্বিগুণ করো, তাহলে কত আসবে? 64 হবে। এইভাবে 64 কে তুমি দ্বিগুণ করো, দেখো কত আসে। সহজ তো হিসাবটা। কত টাকা? 128 টাকা। 128 টাকাকে তুমি এখন দ্বিগুণ করবা, তাহলে হবে 256 টাকা। তারপর 256 কে দ্বিগুণ করবা, সেখানে হবে 512 টাকা। কি শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পারছো? দিন দিন যতই, মাত্র আমরা কতদিন করলাম? 5, 6, 7, 8, 9, 10। 10 দিন গেল চিত্রকর্মর যে চিত্র করছিল সেই পর্যটক কিন্তু 512 টাকা পেল। তো এভাবে যদি আমরা দ্বিগুণ করতে থাকি 50 দিন পর্যন্ত, তাহলে কত টাকা হবে? দ্রুত তোমরা হিসাবটা করো। তোমরা খুব সহজে হিসাবটা করতে পারো। এর জন্য তোমাকে কি করতে হবে? এটা দ্বিগুণ করে যেতে হবে। কার দ্বিগুণ করতে হবে? সেটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। বলো, 512 কে দ্বিগুণ করবা, করে এইভাবে 50 দিন পর্যন্ত তোমাদের এটাকে দ্বিগুণ করে নিতে হবে। বুঝতে পারছো? রাজা ভাবলেন, এ আর এমন কি, তিনি রাজি হয়ে গেলেন। আমি জানি না এটা কোন দেশের রাজা। উনি অবশ্যই গণিতে তেমন ভালো নয়, কারণ গণিতে যদি উনি ভালো হতেন তাহলে এই ধরনের প্রস্তাব উনি গ্রহণ করতেন না। কারণ আমার মনে হয় বিশাল টাকা হবে, একটা চিত্রকর্মের জন্য রাজাকে অনেক টাকা পরিশোধ করতে হবে। ঠিক কত টাকা পরিশোধ করতে হবে সেটা কিন্তু তোমাদের সাথে আমি নির্ণয় করে ফেলবো। এভাবে প্রত্যেকদিন পর্যটক এসে রাজ দরবার থেকে মূল্য নিয়ে যান, কিন্তু 20 দিন যাওয়ার পর রাজার টনক নড়ে বসলো। মাত্র 20 দিন কিন্তু, হ্যাঁ বেশি দিন হয় নাই, মাত্র 20 দিন। ভাবো তো কি কারণে সেটি ছিল। তোমরা ছক 0.1 এর ন্যায় একটি ছক খাতায় তৈরি করো। পঞ্চম দিন হতে 20তম দিন পর্যন্ত টাকার পরিমাণটি নির্ণয় করো। তো দেখো, এখন আমাদের কি করতে হবে? 20তম দিন পর্যন্ত টাকার পরিমাণটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা বলতে পারবো যে আসলে রাজাকে কত টাকা 20 দিনে পরিশোধ করতে হয়েছে। অবশ্যই প্রচুর টাকা পরিশোধ করতে হয়েছে। কিন্তু পর্যটক কি পদ্ধতিতে হিসাবটা দাঁড় করিয়েছিল তা কি ধরতে পারছো? হিসাবটা বোঝার জন্য হাতে কলমে আরো একটি কাজ করে দেখি। চলো চলো আমরা 20 দিনের হিসাবটা একটু বের করি। তো আমাদের এখানে গেল পঞ্চম দিন, ষষ্ঠ দিন, সপ্তম দিন, অষ্টম দিন, নবম দিন, দশম দিন। দশমের পরে আরো 10 দিনের হিসাব বের করি। চলো আমরা দেখি। এখানে আমরা এই জায়গাতে আমরা একটা কাজ করি, আরো 5 দিনের হিসাব বের করি। আবার এই জায়গাতে আমরা আরো 5 দিন হিসাব বের করি, তাহলে তো আমাদের হয়ে যাবে 20 দিন। তো চলো, আমাদের কতদিন হয়েছিল মনে আছে তো? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। তো এবার হবে 11তম দিন। 11তম দিনে হবে কত টাকা? 1024 টাকা। এই হলো 1024। আবার যদি আমরা এটাকে 12তম দিনে নিই, তাহলে এটাকে ডাবল করতে হবে, 2048। চলো বাংলা দিয়ে একটু লিখে নিই, কারণ আমরা বাংলা দিয়ে লিখতেছিলাম। এই হলো 2048। তাহলে 13তম দিনে কত হবে? 13তম দিনে হবে 4096। তারপর আমাদের 14তম দিনে হবে 8192। তারপর 15তম দিনে হবে 16,384 টাকা। 16তম দিনে যদি আমরা বের করি তাহলে আসে 32,768 টাকা হয়। যদি আমরা আমাদের 16তম দিন দেখি, আর যদি 17তম দিন দেখি তাহলে কত টাকা হবে দেখো তো। কি বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পারছো? এটাকে আবার 2 দ্বারা গুণ করতে হবে। 32,768 কে আবার 2 দ্বারা গুণ করলেই তোমার 17তম দিনে কত টাকা পরিশোধ করতে হবে সেটা আমরা বুঝতে পারবো। 18তম দিনে ওই রাজাকে পরিশোধ করতে হবে 1,31,072 টাকা। আর 19তম দিনে পরিশোধ করতে হবে তার দ্বিগুণ, অর্থাৎ 2 লাখ। তো প্রিয় শিক্ষার্থীরা, 20তম দিনে রাজাকে পরিশোধ করতে হবে 5,24,288 টাকা। তো তুমি বুঝতেই পারছো রাজার আমলে এত টাকা পরিশোধ করা কতটুকু কষ্টের, কতটুকু সমস্যা দাঁড়াবে রাজ্যে। তো এই কারণে রাজা কিন্তু উদ্বিগ্ন হয়ে গেছিল।
তাহলে এইভাবে তুমি যদি 50 দিন পর্যন্ত যদি টাকা পরিশোধ করতে হয়, তাহলে রাজাকে কত টাকা পরিশোধ করতে হবে? চলো আমরা এখানে একটা হিসাব দেখে ফেলি। তো শিক্ষার্থীরা, রাজাকে 20তম দিনে তাকে 5,24,288 টাকা পরিশোধ করতে হবে। এখন তুমি যদি এটা খুব এভাবে এক এক করে না করে সম্পূর্ণ সূচকের মাধ্যমে করতে চাও, অর্থাৎ আরো দ্রুত কাজটা করতে চাও, তাহলে তুমি কিভাবে করবে? দেখো, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন এভাবে হিসাব না করে আমরা টোটালে এই 20তম দিনে যে 5,24,288 টাকা হলো, এটা খুব সহজে নির্ণয় করতে পারি। কিভাবে? চলো আমরা এটা এখানে লিখে দিই। ধরো, লেখা আছে 2, আমাদের প্রতিদিন দ্বিগুণ করে হবে, তাই আমরা বেস 2 ধরলাম। এখানে উপরে পাওয়ার দিতে হবে, যেখানে ছিল আমাদের টোটাল কত দিনের বের করতে হবে? টোটাল বের করতে হবে 20 দিনের। 20 থেকে যেহেতু প্রথম দিন কোনো 1 টাকা নেওয়া হয়েছিল, তাই 1 টাকা আমরা এখানে প্রথম দিনটা মাইনাস করে দিলাম। তো টোটাল হবে 19 দিনের। যদি এখানে আমরা পাওয়ারটা করি, তাহলে বের হয় 2 টু দা পাওয়ার 19। এই একবারে ক্যালকুলেটর সায়েন্টিফিক্যালি যদি তুমি 2 টু দ্য পাওয়ার 19 লেখো, তাহলেই তোমার ফলাফল আসবে 5,24,288 টাকা। দেখছো শিক্ষার্থীরা, কত সহজে এত বিশাল কাজটা একটা একটা না করে খুব সহজে নির্ণয় করা যায়। তাহলে বলো তো দেখি, রাজাকে 50তম দিনে কত টাকা পরিশোধ করতে হবে রাজাকে, সেই হিসাবটা করি। চলো হিসাবটা করি। এর জন্য আমরা আরেকবার এই অপশনটাই আমরা করব। তো এখান থেকে আমি আমাদের কত ওই 20টা মুছে ফেলি, আর এখান থেকে আমাদের এটা মুছে ফেলি, টাকাটা অবশ্যই পরিবর্তন হবে। তো 50তম দিন, যদি 50তম দিন হয়, তাহলে এখানে কত লিখতে হবে? অবশ্যই 50 লিখবা। 50 থেকে 1 বাদ দিলে কত থাকবে? 50 থেকে 1 বাদ দিলে 49 থাকবে। এইবার তুমি ক্যালকুলেটরে ক্লিক করবা। ক্যালকুলেটরে গিয়ে তোমাকে লিখতে হবে 2 টু দা পাওয়ার 49, 49 লিখতে হবে। তাহলে যে সংখ্যাটা আসে তা একটু লক্ষ্য করো, খেয়াল করছো? তুমি এখন যদি এটাকে একটু পড়ো, অর্থাৎ তুমি যদি এক কথায় প্রকাশ করতে চাও, তাহলে কিভাবে বলবা? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। দেখছো এখানে কোটি চলে আসছে। আবার যদি উচ্চারণ করি, তাহলে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। অর্থাৎ তাকে পরিশোধ করতে হবে কত? 5 কোটির কোটি টাকা। খেয়াল করছো কত টাকা হবে? 5 কোটির আবারও 5 কোটি টাকা পরিশোধ করতে হবে। একটা ছবির মূল্য দেখছো কত সুন্দরভাবে পর্যটক কত চতুরতার সাথে রাজার কাছ থেকে টাকাটা চাইলো। তাহলে 50 দিন পরে তাকে সর্বশেষ এত টাকা পরিশোধ করতে হবে, এবং এটা হলো সর্বশেষ দিনের টাকা, মানে 50তম দিনের টাকা। আর এই সবগুলো যে যোগ করি, তাহলে তো বিশাল অঙ্ক দাঁড়াবে, যা হিসাব করা খুবই কঠিন একটা বিষয়। রাজা তো এটা পরিশোধ করতেই পারবে না, রাজাও এই টাকা পরিশোধ করতে পারবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পারছো সুন্দর একটি গল্প পড়ছি, যেখানে আমাদের সূচকের গল্প হিসেবে সুন্দর একটি গল্প এখানে উল্লেখ করা হলো, যেখানে আমরা আগে গণিত করতাম আমাদের খাতা কলমে, কিন্তু বাস্তবতার জীবনের সাথে মিল রেখে সুন্দর একটি গল্পের মাধ্যমে, সূচকের গল্পের মাধ্যমে তোমাদেরকে বৃত্তি এবং সূচক এই অপশনটা আমাদের গণিত বইয়ে অ্যাড করা হয়েছে, যেখানে আমরা হিসাব করে নিলাম মোট কত টাকা হবে 50তম দিনের। এটা কিন্তু একদিনের টাকার কথা বলছি, 50তম দিনের টাকার কথা বলছি। তো এগুলোর সাথে আগের সকল টাকা যোগ হবে তোমার 32, 64, 128 টাকা, যোগ হবে সেই 32,000, 65,000, 1,31,000, 2,62,000 টাকা, সেই 5,24,288 টাকা। এই সবগুলো যোগ করার পরে সেই টাকাটা আসবে, সেই টাকাটা এখন নাই বলি, তবে সেই হিসাবটা আমি দেখাতে পারি। তো আমাদের এই রাজাকে যদি এই ছবিটির মূল্য পরিশোধ করতে হয়, আমরা আরেকবার একটু দেখব। যদি আমাদের এই রাজাকে ছবিটির মূল্য পরিশোধ করতে হয় পর্যটককে, তাহলে রাজাকে পরিশোধ করতে হবে কত টাকা? তুমি কি কল্পনা করতে পারছো কত টাকা পরিশোধ করতে হবে? চলো আমি লিখি। 1, 1, 2, 5, 8, 9, 9, 9, 0, 6, 8, 4, 2, 6, 2, 3 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করছো তাকে কত টাকা পরিশোধ করতে হবে? সর্বমোট এত টাকা তাকে পরিশোধ করতে হবে। এই ছবিটির মূল্য হবে এত টাকা, যা আমাদের এই রাজা কর্তৃক পরিশোধ করাটা খুবই কঠিন হয়ে যাবে। তো বুঝতে পারছো, আমরা সূচকের গল্পটি পড়লাম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই এই সূচকের গল্প বিষয়টি সম্পূর্ণটা বুঝতে পারছো। এর জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলের নিচে কমেন্টে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা, এবং তোমরা বুঝতে পারছো কিনা এবং কোনো জায়গায় সমস্যা আছে কিনা সেটা আমাকে জানাইবা।
আর আমি সবসময় তোমাদের পাশে থাকবো। আমি তোমাদের অত্যন্ত প্রিয় শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন। আল্লাহ হাফিজ।